সব থেকে বড় শত্রু ভারত। সে কি চায়? তার মেইন চাওয়াটা হচ্ছে, তার কাছে হচ্ছে বাংলাদেশে তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসকে সে ভয় পায়। একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, ২ নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ, ৩ নাম্বার হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ। এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দেয় না। এখনো যদি এই জায়গাটাতে এক না হইতে পারি, আমাদের শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী গোয়েন্দা সংস্থা, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য, এটা না পারি, বিডিআর 2.0 ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে। আপনি এই যে রিপোর্ট বা অভিযুক্ত যাদেরকে করা হয়েছে সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি, আপনার পর্যবেক্ষণটা কি আমাকে যদি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের মনে কিন্তু একটা শঙ্কা ছিল যে অনেক প্রতিকূলতা, তার মধ্যে এই কমিশন কতটুকু কাজ করতে পারবে। আপনারা জানেন কি ধরনের ফুল স্টপ, নন স্টপ, কমা, নো ইফস অ্যান্ড বাট এই সমস্ত ছিল। এর বাদেও আরেকটা জিনিস ছিল যেটা আমরা সবসময় জানি বা বুঝি, স্বীকার করতে চাই না হয়তো, সেটা হচ্ছে আমাদের যেই শত্রু, সব থেকে বড় শত্রু ভারত, সে কি চায়? তার মেইন চাওয়াটা হচ্ছে, তার কাছে হচ্ছে বাংলাদেশে তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসকে সে ভয় পায়। একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, ২ নাম্বার হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ, ৩ নাম্বার হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ। এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দেয় না। এবং এখনো আজকে ২০২৫ সালেও আপনারা বিপ্লব পরবর্তী সময় আপনারা দেখছেন যে এই তিনটা জিনিসকে তারা কখনো এক হইতে দিতেছে না। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে একটা শঙ্কা ছিল যে ডিপ্লোম্যাটিক বা অন্যান্য জিনিস চিন্তা করে কি কেউ ভয় পাবে এই কমিশনে ভারতের নাম আনতে, বা রাজনৈতিক সংশ্লিষ্টতা, যেটা আমরা শুনছিলাম কমিশনের শুরুতেই যে না, এখানে শুধুমাত্র বিডিআরের সৈনিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তার সাথে কোনো সামরিক অথবা রাজনৈতিক অথবা বিদেশি শক্তি যুক্ত ছিল না, ফুল স্টপ। আমরা এখন দেখছি এখানে কোনো ফুল স্টপ নাই। এই কমিশন অত্যন্ত সাহসের সাথে, অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাগুলাতে তারা তথ্য উঠে আনছেন। এবং একটা জায়গায় আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই, এবং যারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন। দেখেন, শত প্রতিকূলতার মাঝে লোকে বলছে অনেক সময় ভুয়া গুজব ছড়াচ্ছেন, খামাখা লোকজনের নামে বা ভারতের নামে কথা বলতেছেন। আমাকে ভাই লোকে বলতো, আর নতুন কোন গুজব নিয়ে আসতেছো? তো দেখেন ভাই, আমরা আপনার অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আমরা যে আলোচনাগুলো করেছিলাম, আজকে যে রিপোর্টটা এবং গতকালকে তাদের যে ব্রিফিং হয়েছে, সেখানে কিন্তু অলমোস্ট আমি বলবো 99% একই জিনিস উঠে আসছে আলহামদুলিল্লাহ। এবং তারা সাহসের সাথে সেখানে ভারতের নামটা, ভারতের যে রাজনৈতিক কি কারণে তারা সেটা করছিল, সেই জিনিসটা উঠে আসে। পদুয়ার উমারির কথা সেটা বাদেও ভারত কখনোই বাংলাদেশে আওয়ামী লীগ বা হিন্দুত্ববাদ ছাড়া আর কিছুকে উঠতে দেবে না। আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তিগুলোকে এক হইতে দেবে না। আমাদের সেনাবাহিনীকে দেশের জনগণের কাছাকাছি থাকতে দিবে না, শক্তিশালী থাকতে দিবে না। সেই কারণে তারা এটা করছে। এবং আমরা যদি এখনো, এটা আমি শেষের কথাটা প্রথমে বলিনি, এখনো যদি এই জায়গাটাতে এক না হইতে পারি, আমাদের শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী গোয়েন্দা সংস্থা, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য, এটা না পারি, বিডিআর 2.0 ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে। বাট এই যে একটা রিপোর্ট পাবলিশ হইলো, সেটার ফার রিচিং ইম্প্যাক্ট আমি বলি, রাজনৈতিক ভাবে আমরা একটা রক্ষা কবচ তৈরি করলাম। যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো কবরে চলেই গেছে, বাকি যারা আছে ভবিষ্যতে কখনো এই ধরনের দেশকে নিয়ে, দেশের বাহিনীকে নিয়ে তাদের ছিনিমিনি খেলবার কোনো চেষ্টা করবে না। ২ নাম্বার, যারা গাদ্দার আছে, রাজনৈতিক নেতৃত্বের সুবিধা পাওয়ার জন্য তাদের চাকরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য যে গাদ্দারি করা, সেই গাদ্দারি করার জায়গায় আসবে না। ৩ নাম্বার, আমরা একটা এই জায়গা থেকে একটা সুস্পষ্ট জায়গায় আসতে পারি, হোয়াট ইজ কমান্ড। আমাকে যেটা হচ্ছে লফুল কমান্ড জিনিসটা এবং চেইন অফ কমান্ড, এই ২টা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার একটা সুযোগ আছে। তো কমিশনের যেই গতকালকের তাদের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে তারা মোটামুটি একটা ধারণা দিয়েছেন। আপনি আপনার সোর্স ব্যবহার করে এখানে বেশ কিছু তথ্য ভিতর থেকে উঠে আনতে পারছেন। এবং আমার মতে ওনারা তো বলেছেন যে এটা একটা নন ক্লাসিফাইড, পরিষ্কারভাবে বলেছেন নন ক্লাসিফাইড ডকুমেন্ট। তারপরও আমি কেন দেখতে পাচ্ছি যে সরকারের একটা মহল থেকে বলা হচ্ছে যে এখন এটা ক্লাসিফাইড, তারা বিবেচনা করে দেখবে যে কি জনসম্মুখে আনা যায় কিনা। ভাই,
এখানে যারা আছে নিশ্চিতভাবে আপনি ধরে নিন এটা স্বাধীন তদন্ত কমিশন। তারা কাউকে ক্ষতি করবার জন্য কারো নামে কলঙ্ক দেওয়ার জন্য এসব কিছু তথ্য বের করে নাই। তারা যে কষ্টটুকু করেছেন, তারা যে জিনিসটা বের করে এনেছেন, সেটা জানবার অধিকার শুধু আপনার আমার না। বাংলাদেশের প্রতিটা জনগণের আছে, বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা জনগণের আছে কিভাবে ন্যাক্কারজনকভাবে এটা হয়েছিল। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, ভারত বা ডিপ্লোম্যাটিক কারণে কোনো ভাসুর বা কারো নাম আনতে আপনারা চান না, আপনার একটা রিডাক্টেড ভার্সন যেটা বলা হয় যে মূল প্রতিবেদন, সেখানে আপনি কালো কালি দিয়ে কিছু অংশ, কিছু নাম, সেটা যদি সেনসিটিভ হয় সেটাকে আপনি কালো কালি দিয়ে ঢেকে দেন। বাট জনগণকে আজকের মধ্যে আমার আহ্বান থাকবে, এই সমস্ত ডকুমেন্টে আপনি অ্যাক্সেস দিবেন। আমাদের জানার অধিকার আছে। আপনি ভিতর থেকে ইনসাইড ইনফরমেশন নিয়ে আমরা জানলাম সেটা তো হবে না। আর ওভারঅল আমি বলব, তাদের যেই তদন্তে যেই অভিযোগগুলা, যেই বর্ণনাগুলো উঠে এসছে এবং উপসংহার, প্রতিটা কিন্তু সিনক্রোনাইজড। এমন না যে তদন্তের একটা অংশের সাথে আরেকটা অংশ, বা একটা ব্যক্তির একটা অ্যাক্টের সাথে অন্য আরেকটা ব্যক্তির অ্যাক্ট সেটা সাংঘর্ষিক, এমন কিছুই নাই। সুতরাং না, রাইট। এবং সুমন ভাই ধরেন জনাব ফজলুর রহমান আসলে আ আমরা তার ব্যাপারে ১ম থেকেই ভূমিকায় ছিলাম যে তাকে যেন দায়িত্ব দেয়া হয় এবং এটা যেন কমিটি না হয়ে কমিশন হয়। এগুলো নিয়ে অনেক নাটক আপনি তো দেখেছেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং ফাইনালি কিন্তু ফজলুর রহমান সাহেব ধরেন যে রিপোর্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে বর্তমান যে আইজিপি তিনিও এটাতে অভিযুক্ত। তাকে অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি উম আ স্বরাষ্ট্র উপদেষ্টাকেও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তো এটা আমার মনে হয় যেটা ফজলুর রহমান সাহেব দায়িত্বে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। তাকে আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন।